আমি প্রফেসর ইউনূসের সরকারকে এরকম প্র্যাকটিক্যাল সলিউশন করার জন্য উদ্বুদ্ধ করি, আর সরকার চাইলে আমি আমার পূর্ণ সামর্থ্য দিয়ে সাহায্য করি। একটা দুইটা জায়গায় না, অসংখ্য জায়গায় পরামর্শ দিয়ে, ইনসাইট দিয়ে কাজ করছি, কিছু সাজেশন প্রকাশ্যেই দিছি, কিছু ব্যক্তিগতভাবে এর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে। জনগণ তার ভিজিবল ইম্প্যাক্ট দেখতে পাইছে। আমার মতো জায়গায় থেকে যে কিনা সরকারের পার্ট না, কিন্তু সরকারের বেসরকারি পার্টনার হিসেবে নিজেকে কনসিডার করে, আর যার সরকারের কাছে থেকে পাল্টা কোনো প্রত্যাশা নাই, শুধু দেশের ভালো হওয়া, দেশের মানুষের জন্য কল্যাণ করা হয় যদি কারো চাওয়া হয়, তাহলে সেটা খুব পজিটিভ হইতে পারে দেশের জন্য। আর আমার মনে হয় আমার এই ভূমিকাতেই থাকা উচিত। যাই হোক, আসেন আজকের আলোচনায় ঈদে বাড়ি যাওয়া নিয়ে। ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত, কিন্তু সে আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রার আয়োজন করতে গিয়া। পাওয়া যায় না টিকিট, পাওয়া গেলে উচ্চ মূল্য, হাইওয়ে হয়ে ওঠে মৃত্যুপুরী। ঈদে বাড়ি যাওয়াটা একটা কমপ্লিট মেস হয়ে যায়। এইটাকে আমরা কিভাবে একটা সুপরিকল্পনা করে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে পারি, সেটা নিয়ে আমরা আজকে দেখাই দেবো একদম প্র্যাকটিক্যাল সলিউশন দিয়া, একটা সেক্টরে, রেল দিয়া। কারণ হচ্ছে যে আমাদের বড় ভাই ফায়জুল ভাই এখন রেল উপদেষ্টা, ওনারা বললাম যে ফায়জুল ভাই আমি একটা পরিকল্পনা করছি রেল নিয়ে কিভাবে ঈদে বাড়ি যাওয়াকে আরও এফিসিয়েন্ট করা যায়। ফায়জুল ভাই সব আইডিয়া আগ্রহ নিয়ে শোনেন, উনি উৎসাহ দেন এবং অতি উদ্যমী মানুষ। উনি সন্দীপে ছিলেন আজকে, তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে এটা নিয়ে আলাপ করবে। ডিজির সাথে আলাপ হয়েছে, ডিজিও খুব উৎসাহী এবং উদ্যমী লোক, খুবই আগ্রহের সাথে শুনলেন। এই এপিসোড প্রচার হওয়ার আগেই তিনি কাজ শুরু করে দিবেন, কারণ পুরো পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন। যাই হোক, যেটা আজকে শুনতে যাচ্ছেন সেটা বাস্তবায়িত হইতে যাইতেছে। পুরোটা বাস্তবায়িত না হলে বড় অংশ বাস্তবায়ন করবেন তিনি, আমি পূর্ণ সাহায্য করব ওনাকে। কিন্তু সবাই রে এই পরিকল্পনাটা কয়ে দিই, ডিজি সাহেবের সাথে আরও খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতেই হবে। পুরা ঈদ টাইমে এই কাজে আমি নিজেকে ডেডিকেট করব, আমার টিম নিয়ে। আমার দর্শকদের মোটা দাগে কি পরিকল্পনা সেটা বলে দেওয়া যাবে। ফাইজুল ভাই নিজেও দেখলেন যে উনি কি কাজে, এটা আমি কি কাজ করতে চাইছিলাম ডিটেইল, সেটা উনি দেখলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে সেটা হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা যা আছে তাই দিয়া প্রবলেম সলভ করার তরিকাগুলো বুঝতে পারবে। এমবিএতে যারা অপারেশন ম্যানেজমেন্ট পড়েন তারাও আইডিয়া জেনারেট করতে পারবেন, চিন্তার এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আসেন আল্লাহর নামে শুরু করি, কেমনে ঈদের যাত্রা আনন্দময় করা যায় রেল দিয়া। 2023 সালের একটা সমীক্ষা অনুযায়ী ঈদের আগে 4 দিনে ঢাকা ছাড়েন 1,20,00,000 মানুষ। সেই হিসেবে ঈদের সময় গড়ে প্রত্যেক দিন বাড়ি যান 30 লাখ মানুষ। কিন্তু ঢাকা কেন্দ্রিক যে গণপরিবহন ব্যবস্থা আছে সেগুলো দিয়ে বড় জোর দিনে 22 লাখ লোককে পরিবহন করা সম্ভব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ঈদের আগের কয়েকদিন প্রত্যেক দিন গড়ে প্রায় 8 লাখ মানুষ বাসে, মিনি বাসে, 1,05,000 মানুষ ট্রেনে বসে এবং দাঁড়ায়, 1.25 লাখ মানুষ লঞ্চে যাতায়াত করেন। ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যান 7.5 লাখ মানুষ। মোটরসাইকেল নিয়ে ঈদযাত্রায় সামিল হন 4 লাখ মানুষ। সমীক্ষা বলতেছে আরও 8 লাখ মানুষ ট্রাক, অটোরিকশা সহ নানা অপ্রচলিত বাহনে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন। কিন্তু যাত্রীবাহী যানবাহনের সক্ষমতা আছে 86,68,000 যাত্রী পরিবহনের। বাকি 33,32,000 যাত্রী যান সংকটে ভোগেন। ট্রেনে কত মানুষ যায়? আমরা আগের ডাটায় দেখি যে 7 দিনে 2 লাখের একটু বেশি মানুষ টিকিট কাটে। কিন্তু আমরা অনুমান করি টিকিট কেটে যারা যায় তার থেকে 3 থেকে 4 গুণ লোক বিনা টিকিটে যাতায়াত করে। রেলের ডিজি বললেন অ্যাটলিস্ট দ্বিগুণ লোক যাতায়াত করেন। তার মানে 6 থেকে 8 লাখ লোক ট্রেনে ট্রাভেল করে এই ঈদের সময়। এই ট্রেন ট্রাভেলকে আমরা কিভাবে এফিসিয়েন্ট বা অপটিমাইজ করতে পারি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আমার যা আছে তাই দিয়ে বেশি ফল আনবো অন্যভাবে কইরা। এখন দেখি আমরা ঢাকা চট্টগ্রাম রুট নিয়ে একটা পরিকল্পনার কথা আলাপ করি, যে পরিকল্পনাটা করা হয়েছে। মানে একটা উদাহরণ হিসাবে আর কি, এটা সব রুটে করা যায়, কিন্তু আজকে আমরা দেখব ঢাকা চিটাগাং রুটের আলাপ। বর্তমান মডেলটা কি? সেটা হইতেছে ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তনগর, সব স্টেশনে না থেমে নির্দিষ্ট বড় স্টেশনগুলোতে থামে। ট্রেনটা পৌঁছাতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা এক এক দিকে, মানে যাইতে 6 থেকে 7 ঘন্টা, আসতে 6 থেকে 7 ঘন্টা। সেই ট্রেন আবার ফিরে আসে, ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব। একটা ট্রেনে যায় 700-র মতো যাত্রী একদিকে, ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময়। তার মানে আমরা চিটাগাংয়ে পৌঁছায় দিতে পারি 700 যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার করিয়া। আমরা আমাদের যাত্রীদেরকে 2 ভাগে ভাগ কইরা তাদের 2 ধরনের ট্রান্সপোর্টের অপশন দেব। একটা অপশনে অবশ্যই আন্তনগর থাকবে। এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স 40-এর উপরে তারা টিকিট পাবেন আগে প্রথমে। যাদের শিশু আছে, বিবাহিত মহিলা আছেন, পরিবার নিয়ে সফর করতে চান, বড় লাগেজ আছে, আমরা তাদেরকে আন্তনগর দিয়ে নিয়ে যাব।
তাদেরকে আগে টিকিট দেবো। এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেবো। তবে আমাদের আর একটা অংশ আছে যারা ছাত্র, সিঙ্গেল, কম বয়স, 40-এর নিচে বয়স, লাগেজ কম, একটা ব্যাগ নিয়ে চলে যায়, আমরা তাদের আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস দেব। এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায়, এরা যাত্রীর একটা বড় অংশ। তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেব সেটাকে আমরা বলবো শাটল রুট চেইন। এটা কি? ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে 2 বার ট্রেন বদল করতে হবে এই শাটল রুট ট্রেনে। ঢাকা থেকে যাত্রা শুরু করবে, কুমিল্লা যাবে, কুমিল্লায় যাত্রী নামায় দিয়ে ঢাকায় ফিরে যাবে ওই শাটল ট্রেন। যাত্রীরা কুমিল্লা থেকে আর এক ট্রেনে উঠবে, ফেনী পর্যন্ত যাবে, ফেনীতে যাত্রী নামায় দিয়ে এটা কুমিল্লায় ফিরে আসবে। ফেনী থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে চট্টগ্রামে, 2 বার ট্রেন চেঞ্জ করতে হবে। তাইলে এইভাবে 3টা ট্রেন দিয়ে কম করে হলেও 8 থেকে 9টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেক দিন। তার মানে আমরা প্রায় 6000 যাত্রীকে চিটাগাঙে পৌঁছাই দিতে পারবো। এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম 2100 যাত্রীকে চিটাগাঙে পৌঁছাই দিতে পারতাম। তার মানে 3 গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেইন যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা হয়, একই রিসোর্স ইউজ করে। ভাড়া হবে আন্তনগরের অর্ধেক এইখানে শাটল রুট চেইনে, কিন্তু এইখানে ট্রেন বদলাইতে হবে। তো শুধু দাম কম এই জন্য কি ট্রেন বদলাইতে রাজি হবে? এনাফ ইনসেন্টিভ হবে? হয়তো হবে না, এটাকে প্যারা মনে করতে পারে কেউ। সেই জন্য আমরা এই সার্ভিসের সাথে আর একটা অতিরিক্ত সুবিধা দেব। প্রত্যেকটা স্টপেজে, ট্রেনের স্টপেজে বাস সার্ভিস ইন্টিগ্রেটেড হবে। মানে ধরেন আপনি ঢাকায় নামলেন, আপনি স্টেশন থেকে নেমে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এই 3টা ডেস্টিনেশন যেতে পারবেন, একই টিকিট, নতুন টিকিট কাটতে হবে না। আপনি স্টেশন থেকে বা অনলাইনে যে টিকিট কাটছেন ট্রেনের, সেখান থেকে বলতে পারবেন আপনি এই জায়গা থেকে গাজীপুর যাবেন, স্টেশনের সামনে বাস দাঁড়ানো থাকবে, ট্রেন থেকে নামার 20 থেকে 25 মিনিট পর বাসগুলো ছেড়ে যাবে গন্তব্যে। ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে, ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে, সাভার এদিকে এদিকে এদিকে, নারায়ণগঞ্জ এদিকে এদিকে এদিকে, গাজীপুর এদিকে এদিকে এদিকে, প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় থাকবে, ডেস্টিনেশনের নাম লেখা। ভলান্টিয়াররা ছাত্রদেরকে নিতে পারি, স্কাউটদের নিতে পারি, তাদের আমরা খরচা দেবো, টাকা দেবো। তারপরে ধরেন কুমিল্লা স্টেশনে লাকসামার মুরাদনগরের বাস থাকবে, ফেনীতে থাকবে সোনাগাজী আর পরশুরামের বাস, চিটাগাঙে থাকবে হাটহাজারী, রাঙামাটি, বাঁশখালী, আনোয়ারার বাস। লাস্ট স্টপেজগুলোতে আন্তনগরের সাথেও আমরা বাস সার্ভিস ইন্টিগ্রেট করে দিতে পারি। মানে আন্তনগরের টিকিট কাটলে এই 4টা ডেস্টিনেশনে যেতে পারবে। এই যে হাতে সময় খুব কম, কিন্তু অনেক কিছুই হয়তো বাস্তবায়ন করা যাবে এই পরিকল্পনায়। আমি কাজ করে দেখানোর মানুষ। বিপ্লব এই সুযোগ আর সম্ভাবনার দুয়ার খুলে দিছে। পরের ঈদে ইনশাল্লাহ আরো সুচারুভাবে কাজটা করতে পারবো। বাংলাদেশের রেলওয়েকে সুপার এফিশিয়েন্ট করে তোলা যাবে যদি আমরা একসাথে এই টিমটা কাজ করতে পারি। আমার ডিজি সাহেবকে খুবই পছন্দ হয়েছে, খুবই মাইডিয়ার লোক। আমরা যদি একসাথে করতে পারি তাহলে অনেক আউট অফ দ্য বক্স সলিউশন দিয়ে রেলকে আমরা বদলাই দিতে পারবো আমূল। আমাদের পার্টনারশিপ যদি অটুট থাকে, একটা স্যাম্পল তো দেখাইলাম কিভাবে করতে চাই। সরকারের কোনো আলাদা বরাদ্দ লাগবে না। যদি এই কাজটা আমরা রেলের সাথে টিম হিসেবে করে ফেলতে পারি তাহলে ভবিষ্যতে আমরা বাকি কাজগুলোও করতে পারবো। বাংলাদেশ রেলওয়ের পাশে আপনাদের পিনাকি তার টিম নিয়ে কাজ করবে রাত দিন, যেন ঈদের যাত্রা আপনাদের আনন্দময় হয়। রেলওয়ের বন্ধুরা যারা এই কাজ করবেন একসাথে আমার সাথে এই প্রজেক্টে, তাদের বলতেছি ইট উইল বি এ বিগ ফান। আমরা একসাথে অসাধারণ অভূতপূর্ব কিছু অর্জন করব, একই সাথে ফান করব, আমরা আনন্দ করব, আনন্দের সাথে এই কাজটা করব। আর যাত্রীরা আপনাদের নির্বিঘ্ন আর আনন্দময় বাড়ি ফেরাকে নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হব। সে আনন্দ হবে তুলনাহীন। আবার এইটা ভাইবেন না যে এটা টাকা করে একটা প্রজেক্ট করেছি, টাকা পয়সা নেবে পিনাকি দাদা অনেক কিছু। না না না, আমি বা আমার টিম এটার সাথে কোনো আর্থিক সংশ্লেষ নাই বা টাকা পয়সা দেবে না আমাদেরকে সরকার কোনো। এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম, আমাদের ভলান্টারি ওয়ার্ক বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ রেলের জন্য কমপ্লিটলি ভলান্টারি ওয়ার্ক। এটা পরিষ্কার কইরা দেওয়া ভালো। আমার তো আবার শত্রুর অভাব নাই, কখন আবার কে বইলা বসে যে রেলের সাথে ব্যবসা করিচ্ছে পিনাকি। জি না ভাই, একটা পয়সাও আমরা নিচ্ছি না, আমার টিম নেবে না। আমার সাথে যারা কাজ করবে বেসরকারি পার্টনার যারা, তারা কেউই এই প্রজেক্ট থেকে কোনো পয়সা নেবে না। বা বাংলাদেশ সরকারের সাথে যত কাজই আমরা করি না কেন, কোনোটার সাথেই আমাদের কোনো আর্থিক সংশ্লেষ নেই। আমরা কোথাও থেকে কোনো টাকা পয়সাও নেই না, চাইবও না, দিলেও আমরা নেব না। দেওয়ার আমার টাকা পয়সার দরকার নাই, দরকার দেশকে সাহায্য করা, শুধু এইটুকু। এটা বলে দেওয়ার দরকার ছিল, সেই জন্যই বললাম। অন্য মন্ত্রণালয়কে বলি, আপনাদের ভিজিবল কিছু অর্জন দেখাইতে হবে যা মানুষের জীবনকে স্পর্শ করবে। ঠিক যেভাবে মানুষ কম দামে খাদ্যপণ্য পাচ্ছে, এটা আপনাদের দেখাই নাই। কত অল্প টাকায় কত পণ্য, খাদ্যপণ্য আপনারা কিনতে পারেন, এইটা সাহেব দেখান একে একে। এটা কয় টাকা আসবে? 15 টাকা। তাহলে 2.5 কেজি কপি নিলাম আমি 15 টাকা। আচ্ছা, আপনি হাফ কেজি বাগুন দেন।
15 টাকার নিলাম হচ্ছে যে হাফ কেজি বেগুন। আচ্ছা, এটা কত আসবে? 20 টাকা কেজি। দেন 1 কেজি দেন। টমেটো কত করে দেবেন? 2 কেজি 15 টাকা। কত টাকা কেজি বললেন? 15 টাকা কেজি। আমাকে 1 কেজি দেন, হাফ কেজি না, আরে আরেকটা কেজি 60 টাকা। আচ্ছা, আমাকে 1 পোয়া দেন তো। 20 টাকা কেজি পেঁপে। আমরা একটা পেঁপে নিলাম, হাফ কেজির মতো হলো। তাহলে কয় টাকা আসলো? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। ভাই এটা কত দিব এটা বলেন? ঠিক আছে, আমরা 130 টাকার মধ্যে আমরা লাউ পেলাম, বাঁধাকপি পেলাম, তারপরে মিষ্টি লাউ পেলাম, বেগুন পেলাম, আমরা পেঁপে পেলাম, করলা পেলাম, গাজর পেলাম, টমেটো পেলাম। ঠিক আছে, আপনাদের তাহলে আমার 150 টাকা লাগলো না? 130 টাকা। আমরা 130 টাকায় এই কয়েকটা বাজার করলাম, এতগুলো বাজার। দেখি 150 টাকা ফিল আপ করতে 150 থেকে 200-র মধ্যে বাজার করব। আমার এখনো পেঁয়াজ এবং হচ্ছে যে আলুই বাকি আছে। বিগত সময়ে কত করে পেঁয়াজ বিক্রি করেছেন? 400 টাকা, 220 টাকা, 120 টাকা। আপনি এটা হলো 25 সাল 24 সাল থেকে ওই দাম দিচ্ছি। এই বছরটা মানে 5 তারিখের পর থেকে বাজার রেট কম। কত টাকা দিতে হচ্ছে? 35 টাকা। আমাদের তাহলে এখানে হচ্ছে 35। 1 কেজি পেঁয়াজ কিনেছে। আর ওইদিকে ছিল কাঁচা বাজারে 130। তাহলে কত হলো ভাই? 165। 165। তাহলে এখনো কাঁচা মরিচ আর আলু বাকি আছে। কত করে কেজি যাচ্ছে ভাই? কেজি 40। ঠিক আছে, আমি যেহেতু কাঁচামরিচ নষ্ট হয়ে যায়, আমাকে 1 পোয়া দেন। 1 পোয়া কত আসতেছে ভাই? 10 টাকা। ওইদিকে 165 আর এইদিকে হলো 10 টাকা, 175 টাকা। আলু এটা কত? এটা আপনার 20 টাকা কেজি, 100 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা মানে 5 কেজি 100 টাকা। আর 20 টাকা হচ্ছে কেজি। আচ্ছা, আর এই যে আমাদের বগুড়ার, এটাকে আমরা বলছি ফাটা পাকড়ি আলু। এই পাকড়ি আলু কত ভাই? 120 টাকা, 24 টাকা। 24 টাকা কেজি। 24 টাকা। ওইদিকে তাহলে 175 আর 24। আমার বাজার শেষ। আমার মোট হিসেবে দাঁড়ালো 199 টাকা, তাই না ভাই? 199 টাকায় আমি কাঁচা তরকারি, পেঁয়াজ, লাউ, কাঁচামরিচ এবং শেষে হচ্ছে যে আমি ফাটা পাকড়ি আলু নিলাম। আমার এখনো 1 টাকা বাকি থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি মনে হয় কাঁচা বাজার করলেন? হ্যাঁ, পেঁয়াজ নিলাম। আচ্ছা, কিরকম দেখছেন বাজার দর কিরকম দেখছেন? বাজার মোটামুটি কম, ভালো। এইবার দাম অনেক কম। আচ্ছা, গত বছরে এই টাইমে তো 80-90 টাকা খাইছি। আচ্ছা, আর এখন আমরা 30-35 টাকা হলে সর্বোচ্চ ভালো। 100 টাকা দিয়ে 3 কেজি পাওয়া যাচ্ছে। 20-40 টাকা দিয়ে 1 কেজি পাওয়া যায় তো শেষ সময়। তাহলে এখন বোঝেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার রাজাবাজারের সভাপতি হিসেবে অনুমতি যেটা, সেটা এবছর সাধারণ জনগণ যেটা ক্রয় করতে পারছে, সেটা বিগত 10 বছরেও এত বাজারটা এত কম যায়নি। ধরেন যে এখন টমেটো 5 টাকা কেজি, আলু 20-22 টাকা কেজি, বাগুন 20 থেকে 30 টাকা কেজি। এরকমভাবে প্রতিটা দ্রব্যমূল্য বিগত 10 বছরে সে বছর আমরা কম, এবং সাধারণ জনগণও বর্তমান যে সরকার আছে 37শে জুলাই বিপ্লবের যে পরবর্তী যে সরকার, তার উপর সবাই মোটামুটি সন্তুষ্ট। বিশেষ করে দ্রব্যমূল্য কমার কারণে সবাই সন্তুষ্ট এই সরকার। এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেঁয়াজের এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে ফলন হয়েছে 1 নম্বর, এবং সিন্ডিকেটটা নাই, যার কারণে পেঁয়াজের দামও কম। এবং আশা করতেছি এবার বাজার অতীতে কয়েক বছরের চেয়ে এবার অনেক কম। এখন বর্তমান বাজার 22 থেকে 23 টাকা বাজার যাচ্ছে পেঁয়াজের বাজার, যেটা বিগত 2-10 বছরেও এই সময় এই বাজারটা যায়নি। এটা শুধু বিগত কয়েকদিনের নয়, বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো এবং খুব স্বস্তিমূলক একটা বাজারের পরিস্থিতি, খুব স্বস্তি। আমরা অল্প টাকায় অনেক ভালো বাজার করতে পারছি। আপনার বাজার কিরকম মনে হচ্ছে এইবার গতবারের তুলনায়? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনার, আপনি আমাদের চেয়ে অনেক সিনিয়র মানুষ। জি জি জি। তা আপনার কি মনে হয় যে সরকার কি পারছে
বাজার নিয়ন্ত্রণ করতে? দেখলেন তো খাদ্যপণ্যের বাজার, এইটা মানুষ ফিল করে। এবার ব্যবসায়ীরা বলেন, আপনারা কি এখন এলসি খুলতে পারতেছেন? ডলার নাই এই কথা বলে হাসিনার আমলের মতো ব্যাংকে ফিরাই দিচ্ছে, আপনাকে দিচ্ছে না। কি ভয়াবহ অবস্থা পড়ছিলেন না হাসিনার আমলে? মাত্র 7 মাসে এই অর্জন সম্ভব হয়েছে। এই জন্য তো অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হবে, অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ দিতে হবে, তাই না? সম্ভব, সবকিছু সম্ভব যদি ইচ্ছা থাকে, পরিকল্পনায় যদি থাকে মানুষের কথা, আর কাজে যদি থাকে নিষ্ঠা, তাহলে যে কোনো দুর্বিষহ পরিস্থিতিকেও রূপ দেওয়া যায় স্বস্তির যাত্রায়। ঈদে বাড়ি ফেরা আমাদের জীবনের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটা। এই আবেগের যাত্রা যেন আর মৃত্যুর শঙ্কা না হয়, হতাশার যেন যাত্রা না হয়, আর যেন না হয় টিকেটের হতাশা। এই লক্ষ্যেই আজকের আমাদের প্রয়াস। আমরা দেখলাম কিভাবে সীমিত রিসোর্স দিয়েও অসংখ্য মানুষের যাত্রা সহজ, সাশ্রয়ী আর নিরাপদ করা সম্ভব। শুধু আন্তনগর ট্রেন না, শাটল রুট চেইন এই নামের যে নতুন সম্ভাবনার দ্বার আজকে উন্মোচিত হইল, যেখানে গতি, স্বস্তি আর সংযুক্তি মিলেমিশে এক নতুন ট্রান্সপোর্ট মডেল গড়ে উঠতে পারে। এটা কেবল একটা পরিকল্পনা না, এটা হচ্ছে এক ধরনের নাগরিক দায়িত্ববোধের বাস্তব অনুশীলন। সরকার, রেল কর্তৃপক্ষ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটা হয়ে উঠতে পারে এক যুগান্তকারী উদাহরণ, যেখানে উন্নয়ন হবে সবার হাত ধরে, আর আনন্দ ছড়ায় যাবে শহর থেকে গ্রামে, স্টেশন থেকে বাড়ির দোরগোড়ায়। আমরা আশাবাদী, আমরা প্রস্তুত। এখন প্রয়োজন একটুখানি সাহস, একটুখানি সমন্বয়, আর বাকিটা হয়ে যাবে ইতিহাস। চলেন এই ঈদে বদলাই দৃশ্যপট, বদলাই যাত্রার গল্প, বদলাই বাংলাদেশের রেলওয়ের ভবিষ্যৎ। এই গল্প বদলের শুরু সেই জুলাইয়ে, সেই মহেন্দ্রক্ষণে জাতি যখন এক প্রাণ হয়ে জেগে উঠছিল। সেই জুলাইয়ের প্রেরণায় আমরা দেশকে নক্ষত্রের দিকে উড়াই নিয়ে যাব একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।